ওকে, হেডিং দাও। পদার্থের কঠিন অবস্থা, নিউ চ্যাপ্টার। পদার্থের কঠিন অবস্থা। আই হোপ ইউ রিমেম্বার নেক্সট স্যাটারডে কেমিক্যাল কাইনেটিক্সের এক্সাম নেব। পদার্থের কঠিন অবস্থা। চ্যাপ্টারটার ইংলিশটা কি? সলিড স্টেটস। ভীষণ ইজি এবং ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, ঠিক আছে? এই চ্যাপ্টারটার প্রথম দিন যেটা আমি পড়াই সেটা হচ্ছে একটু ইনফরমেটিভ ক্লাস হয়, ঠিক আছে? থিওরিটিক্যাল পোর্শনস থাকে, তারপর পুরোটাই ক্যালকুলেশন অ্যান্ড ডেরিভেশনের উপর ডিপেন্ডেন্ট। অ্যান্ড অনেস্টলি যদি বলি তো এখানে ক্যালকুলেশন মানে অঙ্কের পার্ট এখানে খুব কমই আছে, সত্যি কথা বলতে গেলে এই চ্যাপ্টারটাতে অঙ্ক খুবই কমই আছে। আর যেটুকুই আছে খুব সিম্পল ফর্মুলা, মানে বাচ্চা বাচ্চা নার্সারি গ্রেডের অঙ্ক হবে এখানে, সত্যি কথা বলতে গেলে। তো যদি একটু ভালো করে এই চ্যাপ্টারটা পড়ো, যে কেউ স্কোর করে বেরিয়ে যাবে। হেডিং দাও, পদার্থের কঠিন অবস্থা। তো লেখো কঠিনের শ্রেণীবিন্যাস। কঠিনের শ্রেণীবিন্যাস। কঠিনের শ্রেণীবিন্যাস মানে ক্লাসিফিকেশন অফ সলিডস। দু রকমের সলিড হয়, ঠিক আছে? সলিড দু রকমের হয়, মানে কঠিন পদার্থ দু রকমের হয়। কি কি? একটা হচ্ছে কেলাসাকার কঠিন, কেলাসাকার কঠিন। আরেকটা হচ্ছে অনিয়তাকার কঠিন, অনিয়তাকার কঠিন, অনিয়তাকার কঠিন। মানে এটা হচ্ছে ইংলিশে বলা হয়, এটাকে ইংলিশগুলো লিখে রাখবে, হ্যাঁ? এটাকে বলা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, ক্রিস্টালাইন, ক্রিস্টালাইন সলিডস। আর এটা হচ্ছে অ্যামারফাস সলিড, অ্যামারফাস সলিড, অ্যামারফাস সলিডস। তাহলে ক্রিস্টালাইন সলিডস আর অ্যামারফাস সলিডস। তো প্রথমে লেখো নাম্বার 1 কেলাসাকার কঠিন, মানে ক্রিস্টালাইন সলিডস, কেলাসাকার কঠিন। ডেফিনেশন লেখো। আগে থাকতেই বলে রাখি যে কেলাসাকার কঠিন আর অনিয়তাকার কঠিনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। দেখো, কেলাসাকার কঠিনের একটা যে গঠনকারী কণাগুলো দিয়ে তৈরি হয় না, তাদের অ্যারেঞ্জমেন্টটা কেলাসাকার কঠিনে সুশৃঙ্খল আর সুনির্দিষ্টভাবে থাকে। কি বললাম? সুশৃঙ্খল আর সুনির্দিষ্টভাবে থাকে। কোথায়? কেলাসাকার কঠিনে। কিন্তু অনিয়তাকার কঠিনে এই গঠনকারী কণাগুলোর কোনো এরকম বিন্যাস দেখতে পাওয়া যায় না, সুশৃঙ্খল বা সুনির্দিষ্ট কোনো শৃঙ্খল দেখতে পাওয়া যায় না, বিন্যাস দেখতে পাওয়া যায় না। ভালো কথা। এছাড়া এদের যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক হয় সেটা নির্দিষ্ট হয়, ঠিক আছে? শার্প একটা মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট পাই, মানে নির্দিষ্ট। কিন্তু অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে সেরকম কোনো নির্দিষ্ট গঠন গলনাঙ্ক বা গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক দেখতে পাওয়া যায় না। বোঝা গেল? তো কেলাসাকার কঠিনের ডেফিনেশন লেখো। ক্রিস্টালাইন সলিড ডেফিনেশন: যেসব কঠিন পদার্থের আকার, তাড়াতাড়ি হাত চালাবে, যেসব কঠিন পদার্থের আকার ও গলনাঙ্ক নির্দিষ্ট, কমা গঠনকারী কণাগুলি, এই কঠিন পদার্থগুলো কেমিস্ট্রিতে কী দিয়ে তৈরি হতে পারে? যে কোনো যৌগ বা যে কোনো সাবস্টেন্সের একদম কনস্টিটুয়েন্ট এলিমেন্টগুলো কী হতে পারে? পরমাণু, অণু বা আয়ন, ঠিক আছে? তো ব্র্যাকেটে লিখবে গঠনকারী কণাগুলি, ব্র্যাকেটে লেখো অণু, পরমাণু বা আয়ন, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। সুনির্দিষ্ট ও সুশৃঙ্খলভাবে, সুনির্দিষ্ট ও সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে। এবং বিন্যাসের এই শৃঙ্খল বহুদূর পর্যন্ত বিস্তৃত। তাদের কেলাসাকার কঠিন বলে, তাদের কেলাসাকার কঠিন বলে। এক্সাম্পল লেখো। NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, KCl মানে পটাশিয়াম ক্লোরাইড, সুক্রোজ, হিরেক বা হিরক, কোয়ার্টজ,
ইত্যাদি, কোয়ার্টজ, ঠিক আছে, ইত্যাদি। হয়েছে? লেখো এবার কেলাসাকার কঠিনের বৈশিষ্ট্য। এই যে কেলাসাকার কঠিনের ডেফিনেশন লিখলে, এর বৈশিষ্ট্য লিখবে এবার একটা একটা করে। ঠিক আছে, অলরেডি আমি বলেই দিয়েছি। নাম্বার 1, 4-5টাই পয়েন্ট হবে, ঠিক আছে। নাম্বার 1 লেখো, এই ধরনের কঠিনের একটি নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে। এই ধরনের কঠিনের একটি নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে, কারণ কারণ গঠনকারী কণাগুলি কারণ কারণ গঠনকারী কণাগুলি সুনির্দিষ্ট ও সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে। সুনির্দিষ্ট ও সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে। নাম্বার 2, প্রতিটি কেলাসাকার কঠিনের গলনাঙ্ক নির্দিষ্ট। প্রতিটি কেলাসাকার কঠিনের গলনাঙ্ক নির্দিষ্ট। 3 নম্বর পয়েন্ট, কেলাসাকার কঠিনের গলনের লিনতাপ নির্দিষ্ট। কেলাসাকার কঠিনের গলনের লিনতাপ নির্দিষ্ট। গলনের লিনতাপ নির্দিষ্ট। 4 নম্বর, কেলাসাকার কঠিনগুলি দৃঢ় ও অসংনম্য হয়, ঠিক আছে, দৃঢ় ও অসংনম্য, ঠিক আছে, মানে রিজিড আর ইনকম্প্রেসিবল, ঠিক আছে, লিখে রাখতে পারো, রিজিড অ্যান্ড ইনকম্প্রেসিবল, কম্প্রেস করা যায় না। পাঁচ নম্বর, কেলাসাকার কঠিনগুলি অসমসারক। অসমসারক, অসমসারক, ব্র্যাকেটে লেখো অ্যানাইসোট্রপিক। অ্যানাইসোট্রপিক, অ্যানাইসোট্রপিক হয়ে থাকে। কেলাসাকার কঠিনগুলি অসমসারক হয়ে থাকে, ঠিক আছে। স্যার এই অ্যানাইসোট্রপিক ব্যাপারটা কি একটু বাদেই বোঝাবো জাস্ট। তাহলে কী কী পয়েন্ট আমি বললাম প্রথম থেকে যদি বলি, নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে। কেন থাকে? কারণ এদের গঠনকারী কণাগুলি, কাছে গঠনকারী কণাগুলো কী কী? অণু, পরমাণু আর আয়ন, এরা সুনির্দিষ্টভাবে বিন্যস্ত থাকে। নাম্বার 2 কী বলেছি? এই কঠিনের যে গলনাঙ্ক সেটা নির্দিষ্ট। এরপর বলেছি গঠনের যে লিনতাপ সেটাও নির্দিষ্ট। 4 নম্বর পয়েন্ট বললাম এরা রিজিড অ্যান্ড ইনকম্প্রেসিবল, মানে দৃঢ় এবং অসংনম্য, ভালো কথা। আর 5 নম্বর বলেছি এরা অসমসারক প্রকৃতির বা অসমসারক হয়ে থাকে। অসমসারককে ইংলিশে কি বলে? অ্যানিসোট্রপি। একটু বাদেই আমি বোঝাবো, কোনো চিন্তা নেই। হয়েছে? নেক্সট নাম্বার 2 অনিয়তাকার কঠিন। অনিয়তাকার কঠিন, অ্যামারফাস সলিডস। অনিয়তাকার কঠিন, ডেফিনেশন লেখো, যেসব কঠিন পদার্থের আকার ও গলনাঙ্ক যেসব কঠিন পদার্থের আকার ও গলনাঙ্ক নির্দিষ্ট নয়, যেসব কঠিন পদার্থের আকার ও গলনাঙ্ক নির্দিষ্ট নয় এবং গঠনকারী কণাগুলি ব্র্যাকেটে লেখো অণু, পরমাণু বা আয়ন, সুনির্দিষ্টভাবে সজ্জিত থাকে না, তাদের অনিয়তাকার কঠিন বলে। উদাহরণ লেখো, কাঁচ, রবার, প্লাস্টিক, মোম ইত্যাদি।
ঠিক আছে। এবার লেখো অনিয়তাকার কঠিনের বৈশিষ্ট্য। অনিয়তাকার কঠিনের বৈশিষ্ট্য, এখানেও ওই 4-5টাই হবে। তোমাদের একটা কথা বলি, এই যে এখানে বলেছিলাম না ফার্স্ট পয়েন্টটা নিয়তাকার মানে কেলাসাকার কঠিনের ক্ষেত্রে, যে গঠনকারী কণাগুলি সুশৃঙ্খলভাবে এবং সুনির্দিষ্টভাবে বিন্যস্ত থাকে। কি হয়, অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে সেটা হয় না, ঠিক আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও বলে রাখি যে অনেক ক্ষেত্রে দেখা যায় খুব অল্প দূরত্বের জন্য ওই বিন্যাসটা পাওয়া যায়, কিন্তু খুব অল্প দূরত্বের জন্য, তারপর ওটা আর থাকে না। ওই বিন্যাসটা খুব অল্প দূরত্বের জন্য ওটা মেনটেন করলেও করতে পারে, ঠিক আছে। তো বৈশিষ্ট্যে নাম্বার 1 পয়েন্ট লেখো। নাম্বার 1, অনিয়তাকার এই ধরনের পদার্থের নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকার নেই। এই ধরনের পদার্থের নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকার নেই। এই ধরনের পদার্থের নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকার নেই। নাম্বার টু যেটা বলছিলাম যে অল্প সময়ের জন্য বা অল্প দূরত্বের জন্য এটা পাওয়া গেলেও যেতে পারে, ঠিক আছে। কিছু কিছু অনিয়তাকার পদার্থে গঠনকারী কণাগুলির সুশৃঙ্খল বিন্যাস কিছু কিছু অনিয়তাকার পদার্থে গঠনকারী কণাগুলির সুশৃঙ্খল বিন্যাস লক্ষ্য করা গেলেও এই সুশৃঙ্খল বিন্যাস কম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। এই সুশৃঙ্খল বিন্যাস কম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। থার্ড পয়েন্ট, অনিয়তাকার কঠিনগুলির গলনাঙ্ক নির্দিষ্ট নয়। অনিয়তাকার কঠিনগুলির গলনাঙ্ক নির্দিষ্ট নয়। অনিয়তাকার কঠিনগুলির গলনাঙ্ক নির্দিষ্ট নয়। ফোর্থ পয়েন্ট, অনিয়তাকার পদার্থগুলি সমসারক ব্র্যাকেটে লেখো আইসোট্রপিক হয়ে থাকে। এটা যেমন অ্যানাইসোট্রপিক, এটা হচ্ছে আইসোট্রপিক, মানে বাংলায় কী হবে, সমসারক হয়ে থাকে। 5 নম্বর পয়েন্ট লেখো অনিয়তাকার পদার্থ কিছুটা দৃঢ় ও সংনম্য হয়ে থাকে। কিছুটা দৃঢ় ও সংনম্য, ঠিক আছে। অনিয়তাকার পদার্থ কিছুটা দৃঢ় ও সংনম্য হয়ে থাকে। এটা যেমন অসংনম্য ছিল, এটা হচ্ছে সংনম্য হয়ে থাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এদেরকে একটু কম্প্রেস করা যায়, সংনম্য আছে বলে এদের আরেকটাও নাম দেওয়া হয়েছে। 6th পয়েন্টে সেটা লিখছি আমি। কি বলা হয় বলতো, সুপার কুলড লিকুইড বলা হয়। সুপার কুলড লিকুইড কেন জানো? এই ধরো রবারকে টানলে বড় হয়, তো মানে ওদের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক যেরকম তরল পদার্থের একটা ফ্লেক্সিবিলিটি থাকে, এই কঠিন পদার্থগুলোর মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি আমাদের চোখে পড়ছে। এই জন্য এগুলোকে বলা হয় সুপার কুলড লিকুইড বা সুপার কুলড ভিসকাস লিকুইড। বাংলায় বলছি, দাঁড়াও, পয়েন্টটা বাংলায় বলছি, লিকুইড চিন্তা নেই, ইংলিশ টার্মটা লিখে রাখলাম, সুপার কুলড ভিসকাস লিকুইড। দেখো অনিয়তাকার পদার্থের সঙ্গে তরল পদার্থের ধর্মের অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়। এজন্য এই ধরনের পদার্থকে অনেক সময় অতি শীতলীকৃত সান্দ্র তরল বলা হয়। অতি শীতলীকৃত, ঠিক আছে, অতি শীতলীকৃত সান্দ্র তরল, ভিসকাস লিকুইড। সান্দ্রতা মনে আছে তো, ভিসকোসিটি,
বলা হয়। ঠিক আছে, এনিওয়েজ, তো এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। ভালো কথা স্যার, সবই বুঝেছি, শুধু একটা পয়েন্টই বোঝা যায়নি, সেটা কি? এই অসমসারক আর সমসারক ব্যাপারটা কি হচ্ছে, মানে অ্যানিসোট্রপিক আর আইসোট্রপিক ব্যাপারটা কি, দেখা যাক। মুছে দিলাম। ওয়েট, ওকে। তো পাশাপাশি দুটো ফিগার আমি এঁকেছি, এটা একটা ফিগার, এটা একটা ফিগার, দুটো আলাদা, হ্যাঁ। এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে, ধরো কেউ একজন এখান থেকে দেখছে, ভালো করে বুঝবে কি বলতে চাইছি। কেউ একজন ধরো এখান থেকে দেখছে, সে কি দেখতে পাবে? পরপর পরপর ব্ল্যাক বলস, ঠিক আছে। কেউ ধরো এরম উপর থেকে দেখছে, সে কি দেখতে পাবে? পরপর পরপর ব্ল্যাক বলস। আচ্ছা, কেউ ধরো এখান থেকে দেখছে, সে কি দেখতে পাবে? সেও দেখতে পারবে পরপর পরপর কয়েকটা ব্ল্যাক বলের অ্যারেঞ্জমেন্ট, তাই তো? তার মানে জিনিসটা এটাই দাঁড়ালো যে যেদিক থেকেই দেখা হোক না কেন, অ্যারেঞ্জমেন্টটা সেমই দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে আইসোট্রপিক বা সমসারক, ঠিক আছে। এবার অ্যানাইসোট্রপিক বা অসমসারক জিনিসটা কি হচ্ছে, যদি কেউ এখান থেকে দেখে, সে কি দেখবে? সে দেখবে ব্ল্যাক ব্লু ব্ল্যাক ব্লু অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট। যদি কেউ এরমভাবে দেখে, তাহলে সে দেখতে পাবে ব্ল্যাক 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 পরপর পরপর, দেখো, তাই না? ব্ল্যাক 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 ব্ল্যাক।
আবার যদি কেউ উপর থেকে এইভাবে দেখে, সে আবার দেখতে পাবে ব্লু ব্ল্যাক এরম অ্যারেঞ্জমেন্ট। তাহলে কোন দিক থেকে দেখছো বা দেখার প্রজেকশনের উপর ডিপেন্ড করে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। বাট এখানে তোমরা যেদিক থেকেই তাকাও না কেন অ্যারেঞ্জমেন্টটা সেমই হবে। তাই এটা হচ্ছে আইসোট্রপিক বা সমসারক, আর এটা হচ্ছে অ্যানাইসোট্রপিক। কেলাসাকার কঠিনগুলো অ্যানাইসোট্রপিক হয়, আর অনিয়তাকার কঠিনগুলো আইসোট্রপিক নেচারের হয়। আমি কিন্তু এখানে কঠিনটা দেখাইনি, আমি আইসোট্রপিক আর অ্যানাইসোট্রপিক ব্যাপারটা বুঝিয়েছি। ক্লিয়ার সবার কাছে? ছবিটা এঁকে ফেলো। প্রত্যেকে ছবিটা এঁকে ফেলো। আঁকা হয়ে গেলে বলবে আমাকে, হ্যাঁ? আমাদের এই চ্যাপ্টারটা পড়তে হবে কেলাসাকার কঠিন নিয়ে, অনিয়তাকার কঠিন নিয়ে আমাদের কোনো কাজ নেই। হয়ে গেছে তো? চলো লেখো। যেটা আমি বললাম যে আমাদের এই চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে কেলাসাকার কঠিন নিয়ে, ঠিক আছে? আমাদের কিন্তু অনিয়তাকার কঠিন নিয়ে কোনো কাজ নেই। তাহলে হেডিং দাও কেলাসাকার কঠিনের শ্রেণীবিন্যাস। কেলাসাকার কঠিনের শ্রেণীবিন্যাস। আমাদের এই চ্যাপ্টারটা টোটালি কেলাসাকার কঠিনের উপরই নির্ভরশীল। তো লেখো কেলাসাকার কঠিনের শ্রেণীবিন্যাস। কেলাসাকার কঠিন ইংলিশে কি বলে? ক্রিস্টালাইন সলিড। ক্রিস্টালাইন সলিডস। এই কেলাসাকার কঠিনটা দু রকমের হয়। কেলাসাকার কঠিনটা দু রকমের না, 4 রকমের হয়। নাম্বার 1 হচ্ছে আণবিক কেলাসাকার কঠিন। আণবিক কেলাসাকার মানে হচ্ছে ইংলিশে লিখলে মলিকিউলার ক্রিস্টালাইন। মলিকিউলার ক্রিস্টালাইন, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে আয়নীয় কেলাসাকার। আয়নীয় কেলাসাকার মানে আয়নিক ক্রিস্টালাইন। এরপর ধাতব কেলাসাকার। ধাতব কেলাসাকার মানে মেটালিক ক্রিস্টালাইন। ঠিক আছে? আরেকটা হচ্ছে সমযোজী কেলাসাকার। সমযোজী কেলাসাকার মানে হচ্ছে কোভ্যালেন্ট ক্রিস্টালাইন সলিড। কোভ্যালেন্ট ক্রিস্টালাইন। ঠিক আছে? আণবিক কেলাসাকার 3 রকমের হয়। আণবিক কেলাসাকার
তিন রকমের হয়। কি কি? একটা হচ্ছে ধ্রুবীয়, ধ্রুবীয়, একটা হচ্ছে অধ্রুবীয়, আরেকটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনযুক্ত, হাইড্রোজেন বন্ধনযুক্ত। ঠিক আছে? ধ্রুবীয় মানে ইংলিশে কি বলতো? ধ্রুবীয় মানে কি? যার প্লাস মাইনাস আছে মানে পোলার। অধ্রুবীয় মানে কি? যার প্লাস মাইনাস নেই মানে নন পোলার। আর হাইড্রোজেন বন্ধনযুক্ত মানে হাইড্রোজেন বন্ডেড, হাইড্রোজেন বন্ডেড, হাইড্রোজেন বন্ডেড। ঠিক আছে? দ্যাটস ইট, করে ফেলো। তাহলে এই হচ্ছে আমাদের কেলাসাকার কঠিনের ক্লাসিফিকেশন। কোনটা দিয়ে আমরা শুরু করব? আমরা এটা দিয়ে শুরু করি, আণবিক কেলাসাকার দিয়ে শুরু করি, আণবিক কেলাসাকার দিয়ে শুরু করি। মুছে দিলাম, মুছে দিলাম। আচ্ছা, তোমাদের বলি, ক্লাস 11-এ তোমাদের একটা চ্যাপ্টার ছিল, কি বলো তো, তার নাম ছিল স্টেটস অফ ম্যাটার, মানে পদার্থের গ্যাসীয় এবং তরল অবস্থা। ঠিক আছে? স্টেটস অফ ম্যাটার। ওই স্টেটস অফ ম্যাটারের একদম প্রথমেই একটা টপিক ছিল যার নাম ছিল হচ্ছে ইন্টার মলিকিউলার ফোর্সেস, মানে আন্তর আণবিক বল। ইন্টার মলিকিউলার ফোর্সেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি আন্তরাণবিক আকর্ষণ বল। ঠিক আছে? এবারে আণবিক আকর্ষণ বল অনেক রকমের ছিল। কি কি ছিল? হচ্ছে আহিত ডাইপোল, আহিত ডাইপোল, ডাইপোল আহিত ডাইপোল। ঠিক আছে? এরকমভাবে। তো এখন এক মিনিট দাঁড়াও, এক মিনিট। সরি, কি বলছিলাম আমি? হ্যাঁ, তো ইন্টারমলিকুলার ফোর্সেস, আন্তরাণবিক আকর্ষণ বল। তো ক্লাস 11 এটা তোমাদের এটা ছিল। 4-5 রকমের হয়। ঠিক আছে? ওই আহিত ডাইপোল, আহিত ডাইপোল, তারপর হচ্ছে ডাইপোল ডাইপোল, তারপর হচ্ছে আহিত ডাইপোল ডাইপোল, তারপর হচ্ছে ডাইপোল সঙ্গে আয়ন, আর 5 নম্বর হচ্ছে হাইড্রোজেন বন্ড। কি কি বললাম তাহলে আমি? প্রথম থেকে বলছি। আমি ইংলিশে লিখবো, ইংলিশে লিখলে আমার একটু সুবিধা হবে, কারণ তোমার তো এটা সিলেবাসে নেই, জাস্ট শেখার জন্য। আহিত ডাইপোলকে বাংলা ইংলিশে বলা হয় হচ্ছে ইনডিউসড ডাইপোল, ইনডিউসড, ইনডিউসড ডাইপোল হাইফেন ইনডিউসড ডাইপোল। নেক্সট হচ্ছে ডাইপোল ডাইপোল, নেক্সট হচ্ছে ডাইপোল ইনডিউসড ডাইপোল, আর লাস্ট হচ্ছে আয়ন হাইফেন ডাইপোল। ঠিক আছে? এই 5 রকমের ইন্টারমলিকুলার ফোর্সেস কিন্তু হয়ে থাকে। ভালো কথা। স্যার দাদা ইনডিউস ডাইপোলকে বাংলায় কি বলে? বাংলায় বলে হচ্ছে আহিত ডাইপোল। ডাইপোল তো শুধু ডাইপোলই হয়। ডাইপোল জিনিসটা জানো তো? তোমাদের ফিজিক্সে তো এবারে আছেই, ইলেকট্রোস্ট্যাটিক্সের চ্যাপ্টারে আর ম্যাগনেটিক ফিল্ডের চ্যাপ্টারে তোমাদের আছে। এছাড়া ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিংয়ে তোমরা কিন্তু এটা পড়েছো,
যেখানে দুখানা আধান থাকতো, একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ, মানে দুটোর মান সমান হতে হবে এবং ওদের মধ্যবর্তী দূরত্ব খুব কম হতে হবে। এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ডাইপোল, বাংলায় বলে দ্বিমেরু। এখন ইনডিউসড ডাইপোল কেন বলা হচ্ছে, ঠিক আছে? ইনডিউসড ডাইপোল বলার আগে শুধু ডাইপোলটা বলে দিলাম যে ডাইপোল মানে কি, যেখানে একই মানের দুটো আধান কিন্তু তাদের পোলারিটি আলাদা, একটা মাইনাস একটা প্লাস, ওদের মধ্যে দূরত্ব যখন খুব কম হয় তখন ওই সংস্থাটাকে বা ওই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ডাইপোল। আচ্ছা, ইনডিউসড ডাইপোল কেন বলা হচ্ছে কথাটা, ইনডিউসড কেন? এই ইনডিউসড কথাটার অ্যাকচুয়াল বাংলা মানে হচ্ছে কি জানো? আবিষ্ট। ইনডিউসড কথাটার অ্যাকচুয়াল বাংলা মানে হচ্ছে আবিষ্ট। আবিষ্ট। তোমাদের বাংলায় এটাকে আহিত বলা হয় ঠিকই, আহিত ডাইপোল বলে, বাট আমার মনে হয় এটা আবিষ্ট ডাইপোল বললে সবচেয়ে ভালো হতো। মানে কি বলো তো, খুব একটা রিয়েল লাইফ এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। ধরে নাও কোনো একটা ছেলে যে স্মোক করে না, ভালো করে বুঝবে, কোনো একটা ছেলে যে স্মোক করে না, ড্রিঙ্ক করে না, কোনো নেশা নেই, সে নর্মাল লাইফ লিড করে। এবার ধরো কোনো কারণে তার বন্ধুবান্ধবদের দেখে বা তার নিজের থেকেই তার মধ্যে টেন্ডেন্সি চলে এলো স্মোক করার। এটা হচ্ছে তার মধ্যে স্মোকিং টেন্ডেন্সি বা স্মোকিং অ্যাডিকশান তার মধ্যে ইনডিউসড হলো। তাহলে স্যার ডাইপোল মানে কি, যেখানে একটা প্লাস মাইনাস পোলারিটি থাকবে। এখন এমন কোনো একটা সাবস্টেন্স যার মধ্যে প্লাস মাইনাস পোলারিটি নেই, যেমন ধরো হিলিয়াম, হিলিয়াম অণুর কথা বলছে, হিলিয়াম পরমাণু, ঠিক আছে? এটা একটা নিষ্ক্রিয় মৌল, তাই তো? এর মধ্যে কোনো প্লাস মাইনাস কিছু আছে না? স্যার নেই। কিন্তু কোনো কারণে যদি এর মধ্যে প্লাস মাইনাস তৈরি হয়ে গিয়ে এটা যদি একটা ডাইপোলের মতো হয়ে যায়, তখন কি আমরা সেটাকে শুধু ডাইপোল বলবো নাকি ইনডিউসড ডাইপোল বলবো? কেন? কারণ এর মধ্যে তো ডাইপোল নেচারটা ছিল না, কিন্তু ডাইপোল নেচারটা ইনডিউসড হয়ে গেল, চলে এলো কোনো কারণে। সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে ইনডিউসড ডাইপোল, বিকজ হিলিয়াম অ্যাটম ওয়াজ নট আ ডাইপোল, বাট কোনোভাবে ওর মধ্যে ডাইপোল নেচার চলে এলো। তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের যে ফান্ডামেন্টাল যে চ্যাপ্টারটা ছিল ওখানে কিন্তু এগুলো পড়ানো হয়েছিল, যে প্লাসের জন্য মাইনাস তৈরি হচ্ছে, ইন্ডাকশান বলা হয় এটাকে, ঠিক আছে? এনিওয়েজ, তো তোমাদের এই ইন্ডাকশান ব্যাপারটা ফিজিক্সে খুব ভালো মতোই আছে এবারে 12-এ। তো ইনডিউসড কথাটা তোমাদের ক্লিয়ার হলো তো? তার মানেটা কি, যখন কোনো একটা নেচার কারোর মধ্যে থাকে না কিন্তু সেটা কোনোভাবে চলে আসে, সে অন্য কারোর প্রভাবে হোক বা নিজের কারণেই হোক, সেটাকে বলা হচ্ছে ইন্ডাকশান বা ইনডিউসড হওয়া, বাংলায় যেটাকে বলে আবিষ্ট হওয়া। তো আমার মতে এটা হওয়া উচিত ছিল আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোল, বাট যাই হোক বাংলায় এটাকে লেখে ওরা আহিত ডাইপোল, আহিত ডাইপোল। এখন স্যার এই যে 5 রকম ছিল, মুছে ফেললাম আমি, এই 5 রকম কী কী ছিল? ব্যাপারটা হচ্ছে যখন দুটো নর্মাল ডাইপোল যারা জন্ম থেকেই ডাইপোল, প্লাস মাইনাস, তাদের মধ্যে যখন অ্যাট্রাকশন হবে সেটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। আচ্ছা, যারা ডাইপোল নয় কিন্তু তাদের মধ্যে ডাইপোল ইনডিউসড হলো, নেচার ইনডিউসড হলো, তাদের মধ্যে যখন অ্যাট্রাকশন হবে সেটা হবে ইনডিউসড ডাইপোল অ্যাট্রাকশন। থার্ড ক্যাটাগরিটা কি, একটা ডাইপোল অলরেডি ছিল অটোমেটিক্যালি, আরেকটা ডাইপোল ইনডিউসড হলো, তারপর ওদের মধ্যে যে অ্যাট্রাকশনটা হলো সেটা হচ্ছে ডাইপোল ইনডিউসড ডাইপোল। আচ্ছা, তারপর হচ্ছে ধরুন একটা আয়ন তো প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তার সঙ্গে ডাইপোলের যে অ্যাট্রাকশন সেটাকে বলা হয় আয়ন ডাইপোল অ্যাট্রাকশন। আর হাইড্রোজেন বন্ধন তো তোমাদের ক্লাস 11-এ ছিলই, 12-এও আছে, চিন্তা নেই। তো এইভাবে করে করে আমরা ইন্টারমলিকুলার ফোর্সগুলোকে কিন্তু দেখতে পারি, ঠিক আছে? তার মধ্যে এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই নাম্বার 1টা, আহিত ডাইপোল আকর্ষণ বল, বাংলায় তোমরা লিখে রাখতে পারো। কি বললাম? আহিত ডাইপোল। তার মানে কি, বারবার বলছে কিন্তু, যেটা ডাইপোল নয় কিন্তু ডাইপোল নেচার চলে আসছে, আহিত ডাইপোল। এই কারুর সময় নেই জানো তো এই সমস্ত বলবে, 11-এর পড়া আমি বলি, কিন্তু তারপরেও মনে রাখো না তোমরা, ভালো করো। ওকে, হিলিয়াম, দুখানা হিলিয়াম অ্যাটম, খুব ভালো। হিলিয়াম অ্যাটমের মজার ব্যাপার হচ্ছে ওটা একটাই অ্যাটম থাকে, মনো অ্যাটমিক হয়, এক পরমাণুক। ওর যে নিউক্লিয়াস আর ওর যে ইলেকট্রন ঘনত্ব, সেই ইলেকট্রন ঘনত্বের যে ভরকেন্দ্র সেটা এই একই জায়গায় থাকে। মানে নিউক্লিয়াস মানে প্লাস আর ইলেকট্রনের ভরকেন্দ্র মানে নেগেটিভের ভরকেন্দ্র, দুটো একই পয়েন্টে রয়েছে। তার মানে কি, এটা নিস্তড়িত, নিউট্রাল। এই হিলিয়াম পরমাণুটাও নিস্তড়িত, দুটোই নিস্তড়িত অবস্থায় রয়েছে। এবার আমরা কি জানি, পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো সবসময় আবর্তন করতে থাকে। এবার ধরো না কোনো একটা কারণে কোনো একদিকে ইলেকট্রন ক্লাউডটা খুব বেশি হয়ে গেছে, কি বললাম, কোনো একটা দিকে ইলেকট্রন ক্লাউডটা
বেশি হয়ে গেছে, ধরে নাও এই দিকটা ইলেকট্রন ক্লাউডটা বেশি হয়ে গেছে। তো ইলেকট্রন ক্লাউডটা এদিকে বেশি হয়ে গেলে, বা ধরো এদিকে বেশি হয়ে গেছে ইলেকট্রন ক্লাউড, এদিকে ইলেকট্রন ক্লাউডটা বেশি হয়ে গেছে। তো ইলেকট্রন ক্লাউডটা যদি একদিকে বেশি হয়ে যায়, একদিকে যদি কম হয়ে যায়, ইলেকট্রন ক্লাউড বেশি কম মানে ধরো অ্যাট এ টাইম দুটো ইলেকট্রনই একই দিকে চলে এসছে, তখন এদিকটা ইলেকট্রনের ভর কেন্দ্রটা বেশি হয়ে যাবে, নেগেটিভের ভর কেন্দ্রটা এদিকটায় কম হবে। তার মানে কী হবে, আগে যখন পজিটিভ আর নেগেটিভ দুটোর ভর কেন্দ্র একই জায়গায় ছিল, এখন নেগেটিভের ভর কেন্দ্রটা একটু ডান দিকে সরে গেছে, যার জন্য কি হবে, এই হিলিয়ামের শেপটা স্ফেরিক্যাল থেকে একটু ইলিপ্টিক্যাল টাইপের হয়ে যাবে, এরকম টাইপের ডিম্বাকৃতি। ঠিক আছে, যেখানে ওর নিউক্লিয়াসটা তো ওই জায়গাতেই রয়েছে, কিন্তু নেগেটিভের ভর কেন্দ্রটা এতটা সরে এসছে, এটা হচ্ছে ওর পজিটিভটা, কিন্তু নেগেটিভের ভর কেন্দ্রটা এতটা সরে এসছে। ঠিক আছে, ফুল প্লাস ফুল মাইনাস না দিয়ে এটাকে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস দেওয়াটাই বেটার, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। ভালো কথা। আর এই হিলিয়াম অ্যাটমটা যেই কে সেই রয়েছে এখনো পর্যন্ত, এই হিলিয়াম অ্যাটমটা যেই কে সেই রয়েছে। এখন স্যার এরও তো ইলেকট্রন ক্লাউড আছে, হ্যাঁ অবশ্যই আছে। এক মিনিট, আমি এটি স্লাইড চেঞ্জ করছি, মানে ইলেকট্রন ক্লাউডটা ধরো এদিকে সরে গেছে, ইলেকট্রন ক্লাউডটা এদিকে সরে গেছে, তাহলে এদিকটায় মাইনাসটা আর এদিকটায় প্লাসটা। ঠিক আছে, সরে গেছে, এদিকটায় মাইনাসটা এদিকটায় প্লাসটা, কোনো ক্ষতি হতো না যদিও। ভালো কথা। এইবার কি হচ্ছে, আর এইখানে যে হিলিয়ামটা রয়েছে, আবারও বলছি, ওটা অ্যাজ ইট ইজ রয়েছে এখানটায়, ওটার কোনো চেঞ্জ হয়নি। এই যে নিউক্লিয়াসটা রয়েছে, আমি কি বলতে পারি এরও তো নিজস্ব ইলেকট্রন ক্লাউড রয়েছে, এই নিউক্লিয়াসটার অ্যাট্রাকশানে এর যে ইলেকট্রন ক্লাউডটা সেটা কিছুটা এদিকে চলে আসার চেষ্টা করবে, যার জন্য কি হবে, এই পরমাণুটাতেও ইলেকট্রন ক্লাউড বা নেগেটিভ চার্জের যে ভরকেন্দ্রটা সেটা আবার কিছুটা বাদিকে সরবে, যার জন্য কি হবে, এই হিলিয়াম অ্যাটমটাও ইলেকট্রিক্যাল টাইপের হয়ে যাবে। তার মানে এটা তো ইলেকট্রিক্যাল ছিলই। এক মিনিট, এটা তো ইলেকট্রিক্যাল ছিলই, এখন এটাও ইলেকট্রিক্যাল হয়ে গেছে, এটাও এরকম শেপের হয়ে গেছে। কেন, নেগেটিভের ভর কেন্দ্রটা এদিকে সরে গেছে, কিছুটা শিফট করে গেছে, এটাও ডিম্বাকৃতি হয়ে গেছে। তো এখন এটার প্লাস আর এটার মাইনাস, এদের মধ্যে একটা অ্যাট্রাকশন হবে কি হবে না, হ্যাঁ হবে তো। আগে কি এটা প্লাস মাইনাস কিছু ছিল নাকি, না স্যার, নিজে থেকেই এই নেচারগুলো তৈরি হয়ে গেল। তাই ডাইপোল ছিল না, ডাইপোল তৈরি হলো, তাই আহিত ডাইপোল, মানে আবিষ্ট ডাইপোল যেটাকে বলে আর কি, ইনডিউসড ডাইপোল আকর্ষণ বল। এই আকর্ষণ বলটারই, এই আহিত ডাইপোল আকর্ষণ বলটারই আরেকটা নাম হচ্ছে লন্ডন বল। কি বললাম, লন্ডন বল, অর ইংলিশে লন্ডন ফোর্স, লন্ডন ফোর্স। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে লন্ডন ফোর্স। ঠিক আছে, আচ্ছা কাকে জিজ্ঞেস করবো দেখি, বৈশালীকে জিজ্ঞেস করি। আচ্ছা বৈশালী, একটা প্লাস আর মাইনাসের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, সেই আকর্ষণ বলটাকে আমরা কি বলি গো? কি কি বললো, এই কে বলতে পারবে, প্লাস আর মাইনাসের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে কি? স্থিরতাড়িতিক আকর্ষণ বল, ভেরি গুড। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, স্থিরতাড়িতিক আকর্ষণ বল প্লাস আর মাইনাসের মধ্যে। তো আজকে যদি তোমাদেরকে বলি, একটা প্লাস, মানে একটা ডাইপোল রয়েছে যেটা প্লাস মাইনাস, আরেকটা ডাইপোল রয়েছে প্লাস মাইনাস, মানে এরা আগে থেকে ধ্রুবীয় বা পোলার। তো এদের মধ্যে যে আকর্ষণটা কাজ করবে, মানে এর প্লাসের সঙ্গে এর মাইনাসের যে অ্যাট্রাকশনটা কাজ করবে, সেখানে কি অ্যাট্রাকশন হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা স্থিরতাড়িতিক আকর্ষণ বল। তাই মনে রাখো, ধ্রুবীয় অণুগুলোর ক্ষেত্রে যে আকর্ষণ বল কাজ করবে সেটা হবে স্থিরতাড়িতিক আকর্ষণ বল, কিন্তু অধ্রুবীয় অণু যেগুলো হয় সেগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করতে পারে না। তাই ওই অধ্রুবীয় অণুগুলোকে আগে আমরা নয়, ওরা নিজেরাই নিজেদের মধ্যে এভাবে ধ্রুবীয় হতে চায়, মানে আহিত ডাইপোল তৈরি করতে চায়। তাই তাদের মধ্যে কি বল কাজ করবে, তাদের মধ্যে যে বলটা কাজ করবে সেটাকে আমরা বলি হচ্ছে লন্ডন বল। তাহলে ধ্রুবীয় অণুর মধ্যে স্থিরতাড়িতিক আকর্ষণ বল, আর অধ্রুবীয় অণুগুলো এইভাবে নিজেদেরকে ডাইপোল বানায়,
মানে আহিত ডাইপোল তাদের মধ্যে যে আকর্ষণ বল হয় সেটা নাম দিয়েছি আমরা লন্ডন বল বা লন্ডন ফোর্স। বুঝতে পেরেছো? ভালো কথা। অ্যান্ড আরেকটা জিনিস বলার আছে আমার এখানে, মুছে দিলাম। এটা লেখা হয়ে গেছে তো, ছবিটা মুছে দিচ্ছি, মুছে দিলাম। হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন, এটাকে ইংলিশে বলে হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ড জিনিসটা কি? ধরো হাইড্রোজেন, কোনো একটা সমযোজী যৌগে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে উচ্চ তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট কোনো একটা এলিমেন্ট, যেমন ধরো ফ্লুরিন, ক্লোরিন, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন ইত্যাদি, এরাই ভালো করে, ঠিক আছে? তো ধরো এইচএফ রয়েছে, এইচএফ। স্যার তড়িৎ ঋণাত্মকতা মানে মানে হাইড্রোজেন আর ফ্লুরিনের মধ্যে যে ইলেকট্রন পেয়ারটা রয়েছে সেটাকে এই ফ্লুরিনটা টেনে নেবে। আচ্ছা মনে আছে আজ রাত 10:30, তো ইলেকট্রনটাকে এই ফ্লুরিনটা টেনে নেবে, তাহলে এখানটায় তৈরি হবে ডেল্টা মাইনাস, আর এখানটায় তৈরি হবে ডেল্টা প্লাস, ইলেকট্রনটা টেনে নেবে ফ্লুরিনটা। ভালো কথা। তো স্যার এরকম এইচএফ কি একটাই মলিকিউল থাকবে? না, এইচএফ মলিকিউল অনেকগুলো থাকবে ওর আশেপাশে, হাইড্রোজেন ফ্লুরাইড মলিকিউল অনেকগুলো থাকবে, থাকুক। থাকলে কি হবে ওদের মধ্যে? এই মলিকিউলের ফ্লুরিনের সঙ্গে পাশের মলিকিউলের হাইড্রোজেনের যে আকর্ষণ সেটাকে বলা হয় হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই মলিকিউলের এফ মাইনাসের সঙ্গে পাশের মলিকিউলের এইচ প্লাস, এটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এরকম ডটেড লাইন দিয়ে দেখাতে হয়, এই ডটেড লাইনটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড, মনে রেখো কিন্তু। ঠিক আছে? তাহলে আহিত ডাইপোল আকর্ষণ বলটা বুঝতে পেরেছো, যেটাকে লন্ডন বল বলা হয়। যেখানে ডাইপোল রয়েছে অলরেডি ওখানে তো আর কিছু বলার দরকার নেই, যেখানে যেখানে পোলারিটি রয়েছে ওখানে তো অলরেডি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন মানে স্থিরতারিতিক আকর্ষণ বল কাজ করবে, তো বলার কোনো দরকার নেই, বা ডাইপোল ফোর্স কাজ করবে। ঠিক আছে, চলো মুসলাম। লেখো নাম্বার 1, আণবিক কেলাসাকার কঠিন। আণবিক চারটে আমাদের ছিল, আণবিক, আয়নীয়, ধাতব আর হচ্ছে সমযোজী। তো আণবিক দিয়ে শুরু করছি আমরা। লেখো আণবিক কেলাসাকার কঠিন। আণবিক কেলাসাকার কঠিন মানে মলিকিউলার, মলিকিউলার ক্রিস্টালাইন সলিড। ঠিক আছে, ডেফিনেশন লেখো। লেখো যেসব কেলাসাকার কঠিনে গঠনকারী কণা হিসেবে অণু বা পরমাণু উপস্থিত থাকে, এবং যেসব কেলাসাকার কঠিনে গঠনকারী কণা হিসেবে অণু বা পরমাণু উপস্থিত থাকে তাদের আণবিক কেলাসাকার কঠিন বলে, তাদের আণবিক কেলাসাকার কঠিন বলে। ঠিক আছে, উদাহরণ লিখে রাখো, উদাহরণ লিখে রাখো, এক্সাম্পল। এক্সাম্পল কঠিন হিলিয়াম, নিয়ন, SO2, NH3 সবই কিন্তু কঠিন হবে, হ্যাঁ, বরফ ইত্যাদি ইত্যাদি। নাম্বার 2, আয়নীয় কেলাসাকার কঠিন। আয়নীয় কেলাসাকার কঠিন, আয়নীয় কেলাসাকার কঠিন মানে আয়নিক ক্রিস্টালাইন সলিড। দেখো
যেসব কেলাসাকার কঠিনে গঠনকারী কণা হিসেবে বিপরীত আধানযুক্ত আয়ন ব্র্যাকেটে লেখো ক্যাটায়ন ও অ্যানায়ন উপস্থিত থাকে এবং আয়নগুলি পরস্পরের সঙ্গে কুলম্বীয় বা স্থিরতাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে আবদ্ধ থাকে তাদের আয়নীয় কেলাসাকার কঠিন বলে। যেমন NaCl, KCl এই ধরনের আয়নীয় যৌগগুলো, NaCl, KCl, K2SO4, ZNS ইত্যাদি। ঠিক আছে, NaCl, KCl, ZNS, Na2SO4, K2SO4 ইত্যাদি। ওকে, 3 নম্বর, সমযোজী কেলাসাকার কঠিন, এটাকে ইংলিশে কোভ্যালেন্ট বা নেটওয়ার্কও বলা হয়, নেটওয়ার্ক। ঠিক আছে, সমযোজী কেলাসাকার কঠিন যেসব কেলাসাকার কঠিন পদার্থে গঠনকারী কণা হিসেবে অধাতব পরমাণু উপস্থিত থাকে এবং পরমাণুগুলি সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এবং পরপর সংলগ্ন সমযোজী বন্ধনগুলি ত্রিমাত্রিক দেশে দেশ মানে স্পেসের কথা বলেছে এখানে। ঠিক আছে, ত্রিমাত্রিক দেশে বিন্যস্ত হয়ে অতিকায় অণু গঠন করে তাদের সমযোজী কেলাসাকার কঠিন বলে। উদাহরণ, ওই যে হিরে, গ্রাফাইট যেগুলো আছে না, এগুলো সব হচ্ছে এক্সাম্পল। হিরক, গ্রাফাইট, সিলিকন কার্বাইড, বোরন নাইট্রাইড, সিলিকা মানে কি SiO2 ইত্যাদি। এগুলো সব হচ্ছে নেটওয়ার্ক সলিড বা কোভ্যালেন্ট সলিড বা সমযোজী কেলাসাকার কঠিনের উদাহরণ। 4 নম্বর লেখো, ধাতব কেলাসাকার কঠিন। লেখো, যেসব কেলাসাকার কঠিন পদার্থে গঠনকারী কণা হিসেবে
গঠনকারী কণা হিসেবে ধাতব পরমাণুগুলি বর্তমান থাকে, ধাতব পরমাণু উপস্থিত থাকে, ধাতব পরমাণু উপস্থিত থাকে এবং ধাতব পরমাণুগুলি এক বিশেষ ধরনের ধাতব পরমাণুগুলি এক বিশেষ ধরনের বন্ধনে আবদ্ধ থাকে যা ধাতব বন্ধন নামে পরিচিত। কমা তাদের ধাতব কেলাসাকার কঠিন বলে, তাদের ধাতব কেলাসাকার কঠিন বলে। ঠিক আছে, উদাহরণ লেখো। যে কোনো ধাতু, ঠিক আছে, যে কোনো ধাতু, সোনা, রূপা, কপার, আয়রন ইত্যাদি। এখন কি হয়েছে, এই যে কেলাসাকার কঠিনগুলোর সংজ্ঞা আমরা লিখলাম, স্যার এই সংজ্ঞা কি পরীক্ষায় দিতে পারে? 95% চান্সেস না, সংজ্ঞা দেয় না। কি কি লাগে স্যার? উদাহরণ লাগে আর বৈশিষ্ট্য লাগে। তো বৈশিষ্ট্য তো আমরা এখনো লিখিই নি, এবার লিখব। কী কী জিনিস লাগে শোনো। বৈশিষ্ট্য লাগে, মানে ধর্মগুলো কি কি, কোনটা কঠিন, কোনটা তড়িৎ পরিবহনে সক্ষম, কোনটা অক্ষম, কোনটা দৃঢ়, কোনটা নরম, এগুলো, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে কোথায় কী ধরনের আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করে, কোনটার উদাহরণ কি, এইগুলো আমাদের লাগবে। তাহলে কী কী বললাম? উদাহরণ, ধর্ম আর আন্তরাণবিক আকর্ষণ বলের প্রকৃতি, ঠিক আছে। তো একটা একটা করে শুরু করা যাক। খাতাটাকে তোমরা ল্যান্ডস্কেপ করে নেবে, ঠিক আছে, চার্টটা অনেক বড় হবে, মানে খাতাটাকে এরকম ল্যান্ডস্কেপ করে নিও। আগে আমি কলামগুলো যেগুলো বানাচ্ছি দেখে নাও, তারপরে তোমরা বানিও। এই থার্ড কলামটাকে একটু মোটা করলাম আমি, হ্যাঁ। এখানে লিখব কেলাসাকার কঠিন, কেলাসাকার কঠিন। এখানে লিখব আকর্ষণ বল, আকর্ষণ বল। এখানে লিখব ধর্ম, আর এখানে লিখব উদাহরণ, ঠিক আছে, উদাহরণ। ভালো কথা, শুনবে, আগে একটু শুনবে। এখন এই কেলাসাকার কঠিনটা আবার 3 রকমের হয়, তো ওই জন্য আমি এখানে 3টে ব্রাঞ্চ করছি এই কেলাসাকার কঠিনটার মধ্যে। কটা? 3টে। কত অবধি বলো তো? এই এত অবধি করবো। আচ্ছা, একটা স্লাইড, তোমাদের কি লাইন টানা হয়ে গেছে সবার? লাইন কি টানা হয়ে গেছে সবার? না না। আচ্ছা, যদি লাইন টানা না হয়ে গিয়ে থাকে তাহলে একটু স্লাইড আমি চেঞ্জ করব। যদি তোমাদের কেউ হয়ে গিয়ে থাকে তো তোমরা চেঞ্জ না করলেও পারো, কিছু না। আমি জাস্ট এই কলামটাকে ইন্টারচেঞ্জ করছি, ধর্মটাকে উদাহরণের জায়গায় লিখবো, উদাহরণটাকে ধর্মের জায়গায় লিখবো, আর কিচ্ছু না।
যদি তোমাদের কারোর হয়ে গিয়ে থাকে কোনো অসুবিধা নেই, তাকে চেঞ্জ করতে হবে না, ঠিক আছে? আমি একটু শুধু চেঞ্জ করব, যার ফলে কি হবে, এই 3 নম্বরটাকে একটু পাতলা করে দেবো। উদাহরণ আর লাস্টে ধর্ম, ঠিক আছে? যদি কারো দাগ টানা হয়ে গিয়ে থাকে তাকে তার ইন্টারচেঞ্জ করা দরকার নেই ওটা, ঠিক আছে? আমি করলাম, সে যেরকম লেখার ওরমভাবে লিখবে, কোনো অসুবিধা নেই। বেশ, একটু মোটা করেই দাগটা আমি টানলাম। তোমরা এই দাগটা এখন না টানলেও পারো। তোমরা কি করবে, এইখানে 3টে সাব পার্ট করবে, 1, 2 and 3, ঠিক আছে? কেন এটা করলাম বুঝতে পারবে। প্রথম যে কেলাস আকার কঠিনটা নিয়ে আমি কাজটা করব সেটা হচ্ছে সমযোজী কেলাস আকার কঠিন, ঠিক আছে? সমযোজী নিয়ে কাজটা করব। সমযোজী কেলাস আকার কঠিন, ভালো। ঠিক আছে, তো সমযোজী কেলাস আকার কঠিন আমরা জানি 3 রকমের হয়। কি বলেছি? একটা হচ্ছে অধ্রুবীয় মানে নন পোলার, একটা হচ্ছে ধ্রুবীয়, আরেকটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন যুক্ত। এটা আণবিকে বলেছিল না? কি? এটা সমযোজিতে বলেছিল না আণবিকে বলেছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, ওটা আণবিক হবে, আণবিক। আণবিক আণবিক, অধ্রুবীয়, ধ্রুবীয় আর হাইড্রোজেন বন্ধনযুক্ত, ঠিক আছে? অধ্রুবীয়, ধ্রুবীয় আর হাইড্রোজেন বন্ধনযুক্ত, ওকে। আচ্ছা, এই যে অধ্রুবীয় কেলাস আকার কঠিন, অধ্রুবীয়তে কোনো পোলারিটি থাকে প্লাস মাইনাস? না। তাহলে যার মধ্যে প্লাস মাইনাস নেই সে তো ডাইপোল হতেই পারে না, তার মানে সে ডাইপোল নয়। কিন্তু ও নিজের মধ্যে ডাইপোল নেচারটা ইনডিউস করে তারপরে আকর্ষণটা করবে। তাহলে এটা কি ডাইপোল ডাইপোল আকর্ষণ বল নাকি আহিত ডাইপোল আহিত ডাইপোল আকর্ষণ বল? অবশ্যই আহিত ডাইপোল আহিত ডাইপোল। ওই আহিত ডাইপোল আকর্ষণ বলের আরেকটা নাম আমরা কি দিয়েছি? কি দিয়েছি? লন্ডন বল। লন্ডন বল। তাহলে ওটা হবে লন্ডন বল বা লন্ডন ফোর্স। ভালো কথা। উদাহরণ কি হতে পারে? ওই যত ইনার্ট এলিমেন্টগুলো আছে সব কটা, ঠিক আছে? যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ওইগুলো, এই কঠিন পদার্থগুলো হচ্ছে এইগুলো, ঠিক আছে? ধ্রুবীয় কি হতে পারে? আচ্ছা, ধ্রুবীয় মানে যাদের অলরেডি ডাইপোল তৈরি হয়েই আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে ওদের মধ্যে কি ফোর্স কাজ করবে? ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। তাহলে এখানে লিখবে ডাইপোল ডাইপোল, ডাইপোল ডাইপোল বল, ডাইপোল ডাইপোল বল, ঠিক আছে? ডাইপোল কারা তৈরি করে? যাদের মধ্যে পোলারিটি ইনডিউসড হয়, যেমন ধরো SO2, অ্যামোনিয়া ইত্যাদি। কেমিক্যাল বন্ডিংয়ের চ্যাপ্টারে এগুলো দেখিয়েছিলাম যে কী করে পোলারিটি তৈরি হচ্ছে না হচ্ছে, প্লাস মাইনাস কী করে হচ্ছে। যেমন ধরো যে নাইট্রোজেন, অ্যামোনিয়া, তাই তো, উপর দিকে থাকে লোন পেয়ার। তো কী হচ্ছে, এই হাইড্রোজেনগুলো নিজেদের ইলেকট্রনগুলোকে ঠেলছে, কারণ ওরা তড়িৎ ধনাত্মক, আর এই লোন পেয়ারটা পুরো ইলেকট্রন ক্লাউডটাকে টেনে নিচ্ছে। তাহলে কী হচ্ছে, উপর দিকে ইলেকট্রন পোলারিটি, তাই নিচের দিকটা হচ্ছে আমাদের এখানে প্লাস আর উপর দিকটা হচ্ছে মাইনাস। সো দেয়ার ইজ আ পোলারিটি অ্যামোনিয়াতে তৈরি হয়ে যায়।
ভালো কথা। হাইড্রোজেন বন্ধনযুক্ত, আচ্ছা হাইড্রোজেন বন্ধনযুক্ততে কি আকর্ষণ বল কাজ করবে? হাইড্রোজেন বন্ধনই কাজ করবে, হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, এমন এক্সাম্পল হতে হবে যার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, যেমন ধরো H2O, বরফ বরফ, ঠিক আছে, বরফ যার মধ্যে হাইড্রোজেন বন্ধন রয়েছে, এইগুলো, এই তো এক্সাম্পল। এবার ধর্ম, ঠিক আছে, ধর্মগুলো আমরা পয়েন্ট ওয়াইজ লিখব। নাম্বার 1, নরম, নরম প্রকৃতির হয়। সমযোজী এই আণবিক কেলাসাকার কঠিন নরম প্রকৃতির হয়, ঠিক আছে। নাম্বার 2, নিম্ন গলনাঙ্ক, নিম্ন গলনাঙ্ক ও গলন তাপ বিশিষ্ট, নিম্ন গলনাঙ্ক ও গলন তাপ বিশিষ্ট, ঠিক আছে। 3 নম্বর, তাপ ও তড়িতের কুপরিবাহী, তাপ ও তড়িতের কুপরিবাহী, আণবিক তো না, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে কি করে? তাপ ও তড়িতের কুপরিবাহী। ঠিক আছে, এটা হলো। এবার নেক্সট, এবার তো আর ওদের মধ্যে ক্লাসিফাই করতে হবে না। নেক্সট হচ্ছে আয়নীয় কেলাসাকার কঠিন, আয়নীয়, আয়নীয় কেলাসাকার কঠিন, ভালো কথা। এদের মধ্যে কি আকর্ষণ বল কাজ করবে? এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে আয়নীয় পদার্থগুলো, মানে প্লাস আর মাইনাসের মধ্যে কি আকর্ষণ বল কাজ করে? স্থির তাড়িতিক আকর্ষণ বল। স্থির তাড়িতিক আকর্ষণ বল। এক্সাম্পল লেখো, NaCl, KCl, Na2SO4 ইত্যাদি। ধর্ম লেখো, নাম্বার 1, নাম্বার 1, এরা শক্ত ও ভঙ্গুর, এরা শক্ত ও ভঙ্গুর। নাম্বার 2, উচ্চ গলনাঙ্ক ও গলন তাপ বিশিষ্ট। তাহলে কি বললাম? শক্ত ও ভঙ্গুর। উচ্চ গলনাঙ্ক ও গলন তাপ বিশিষ্ট, ভালো কথা। 3 নম্বর, এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই থার্ড পয়েন্টটা কি বলতো? এই আয়নীয় যৌগগুলোর একটা কথা বলি, যে NaCl, ঠিক আছে, ধরো নুন, নুন কি সবসময় ভেঙে যায় নাকি? Na+Cl- নিশ্চয়ই না। একমাত্র কখন ভাঙে জানো? যখন জলীয় বা গলিত, মানে গলিত অবস্থায় যখন রাখা হয় তখন ওরা ভাঙে, কঠিন অবস্থায় কিন্তু ভাঙে না। তো যদি নাই ভাঙে তাহলে চার্জের, মানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে কি করে? তো ইলেকট্রিসিটি তখনই কন্ডাক্ট করতে পারে যখন ওরা ভাঙে প্লাস মাইনাসে, না ভাঙলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। তাই কঠিন অবস্থায় এরা কিন্তু পরিবাহীর মতো বিহেভ করে না, তড়িতের কুপরিবাহী। কখন? কঠিন অবস্থায় এরা তড়িতের কুপরিবাহী, কিন্তু গলিত অবস্থায় এরা উত্তম পরিবাহী। ঠিক আছে, থার্ড পয়েন্টে লিখে রাখো, কঠিন অবস্থায় তড়িতের কুপরিবাহী, কঠিন অবস্থায় তড়িতের কুপরিবাহী, ভাঙছে না তো তখন, কঠিন অবস্থায় তড়িতের কুপরিবাহী, ব্যাড কন্ডাক্টরস। 4 নম্বর হচ্ছে গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে, গলিত অবস্থায়, গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায়
উত্তম পরিবাহী, উত্তম পরিবাহী। উত্তম পরিবাহী। ঠিক আছে, নেক্সট সমযোজী। সমযোজী, সমযোজী কেলাসাকার কঠিনের মধ্যে কি আকর্ষণ বল কাজ করতে পারে? সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন থাকবে এখানে। ঠিক আছে, উদাহরণ লেখো। হীরক, গ্রাফাইট, সিলিকন কার্বাইড ইত্যাদি। হীরক, গ্রাফাইট, সিলিকন কার্বাইড ইত্যাদি। ঠিক আছে, নাম্বার 1 অতি শক্ত। নাম্বার 2 উচ্চ গলনাঙ্ক ও গলন তাপ বিশিষ্ট, এরাও হাই ফ্রিজিং কি বলে এনথালপি অফ ফিউশন। উচ্চ গলনাঙ্ক ও গলন তাপ বিশিষ্ট। থার্ড পয়েন্ট তাপ ও তড়িতের কুপরিবাহী। তাপ ও তড়িতের কুপরিবাহী। তাপ ও তড়িতের কুপরিবাহী। ঠিক আছে, কিন্তু একটা এক্সাম্পল আছে যেটা একটু এক্সেপশন। কোনটা বলো তো? ছোটবেলায় পড়েছো, গ্রাফাইট। গ্রাফাইট কিন্তু তাপের পরিবহন করে, তো লিখে রাখো ব্যতিক্রম গ্রাফাইট। ব্যতিক্রম লিখে রাখো গ্রাফাইট। ঠিক আছে, অ্যান্ড নাও দ্য লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান 4 নম্বর ধাতব কেলাসাকার কঠিন। ধাতব কেলাসাকার কঠিন। ধাতব কেলাসাকার কঠিনের যে বন্ধনটা কাজ করে সেটাকে বলা হচ্ছে ধাতব বন্ধন বা মেটালিক বন্ড। ধাতব বন্ধন। ঠিক আছে, যে কোনো রকম মেটালি এক্সাম্পল হতে পারে AU, AG, Fe, Zn, কপার ইত্যাদি, বা যে কোনো সংকর ধাতুও হতে পারে এটা, নাইক্রোম। ঠিক আছে, এক্সাম্পল কী হবে? দেখো মেটালিক বন্ড, মেটাল মানে এটা সুপরিবাহী হতেই হবে, সে কঠিন অবস্থায় গলীয় অবস্থায় কিছু যায় আসে না, যে কোনো অবস্থাতেই ওটা তাপ ও তড়িতের সুপরিবাহী। ঠিক আছে, নাম্বার 1 লেখো সাধারণত শক্ত। সাধারণত শক্ত। সাধারণত শক্ত। ব্যতিক্রম লেখো। কে গো শক্ত নয়? কে শক্ত নয়? স্যার পারদ। HG লিখে রাখো। নাম্বার 2 মার্কারি। নাম্বার 2 নিম্ন থেকে উচ্চমানের গলনাঙ্ক। নিম্ন থেকে উচ্চমানের গলনাঙ্ক মানে লো টু মডারেট। নিম্ন থেকে উচ্চমানের গলনাঙ্ক। ঠিক আছে, থার্ড পয়েন্ট লিখে রাখো তাপ ও তড়িতের সুপরিবাহী। তাপ ও তড়িতের সুপরিবাহী। ওকে, পুরো চার্টটা একবার দেখে নাও, পরের দিন তোমাদের থেকে এইটা পুরো আমার পড়া চাই। বলো বুঝতে পেরেছো কি না? পুরো চার্টটা একবার দেখো। আচ্ছা, এবার একটা কথা বলি,
এই যে পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার প্রথম যে ক্লাসটা হয়, এই যে ক্লাসটা করালাম, এটা একটু কাইন্ড অফ আমাকেও এগ্রি করতে হবে যে একটু বোরিং ক্লাস হয়। কেন? এই এত চার্ট, এই ধর্ম টর্ম মুখস্থ করায় কোনো মজা পাচ্ছি না, সত্যি কথা বলতে গেলে এটা ঠিক। বাট আই প্রমিস যে নেক্সট ক্লাসগুলো খুব ভালো, সবারই ভালো লাগবে, কারণ মুখস্থ কম করতে হয়, ডেরিভেশনস বেশি আছে, বেশি না মানে খুব কমই আছে, কিন্তু খুব সহজ জিনিসপত্র, শুধু একটু ছবি আঁকতে হবে, আর কিচ্ছু না, করে মজা পাবে। বেশি কিছু আজকে আমি করাবো না, তার কারণ হচ্ছে স্যাটারডে তোমাদের কেমিক্যাল কাইনেটিক্স পরীক্ষা, ঠিক আছে? আমি আবারও দু একটা জিনিস একটু বলছি, নেক্সট দিন চেষ্টা করো কেউ যেন বানিয়ে বানিয়ে না লেখো, এইটা একটা কথা। আর অনেস্টিটা নিজের কাছে বজায় রেখো। সেকেন্ড, থার্ডলি হচ্ছে পড়তে দেরি করে ফেলো না, আজকে থেকেই শুরু করে দাও। আজকে রোববার আছে, যে কোনো একটা টাইম করে অন্তত 2 ঘন্টা করে হলেও কেমিক্যাল কাইনেটিক্সটা পড়া আরম্ভ করো। নিউমেরিক্যাল প্রবলেমসের দিকে বেশি করে জোর দেবে। আর ডেরিভেশনস থাকবে। কি ডেরিভেশন? জিরো অর্ডার অ্যান্ড ফার্স্ট অর্ডার পুরোটা করিয়েছি আমি, কোনো ডাউট থাকার কোনো কথা নয়। যদি তাছাড়াও কোনো জায়গায় ডাউট হয় আমাকে জিজ্ঞেস করে নেবে, সে কোনো প্রবলেম নেই, কিন্তু করতে তোমাদের হবেই এটা। আর এই চ্যাপ্টারটা যেন চেষ্টা করবে, প্রত্যেককে বলছি কথাটা সিরিয়াসলি নেবে, যে কটা কোশ্চেন দেবো যেন 100% তোমরা পারো, ঠিক আছে? আমাকে যেন একটা তো ভুল না দেখতে হয়, যে ভুল এটা যেন আমাকে দেখতে না হয়, ঠিক আছে? প্রত্যেকটা ঠিক করবে, আর আমি যা করিয়েছি তার বাইরে কিচ্ছু দেবো না, প্রমিস। টেস্ট পেপার থেকে কোশ্চেন তুলবো, কিন্তু যা তোমাদের করিয়েছি তার মধ্যে থেকেই দেবো, তার বাইরে কিছু নেইও, সত্যি কথা বলতে গেলে। এবার তোমরা করবে। এবার তোমরা যদি মনে করো যে না স্যার আমাদের পড়া হয়ে গেছে, তার বাইরে আমরা একটু এক্সট্রা পড়বো, পড়তেই পারো, তখন আরও ভালো হবে, কিন্তু খাতাটাকে শেষ করে ফেলো। 4-5 দিন সময় লাগবে, ম্যাক্সিমাম 4 দিন সময় লাগবে, খাতা শেষ হয়ে যাবে। কেমিক্যাল কাইনেটিক্স অত বড়ও নয়, ছোটোই আছে। তার সঙ্গে এইটা শনিবার রাত্রিবেলায় ইন্ডিভিজুয়ালি পড়া জিজ্ঞেস করবো। এই চার্টটা কিন্তু যথেষ্ট বড় আছে, পড়া জিজ্ঞেস করার জন্য এনাফ মেটেরিয়াল আছে এখানে। তারপর শনিবার দেখছি কে পড়া করে কে পড়া করে না, এটা একটা কথা। আচ্ছা, প্রত্যেকে এখন নোটস পাঠাবে। আর গ্রুপে তো অলরেডি তোমরা ছিলেই, যারা নিটের জন্য পড়ছিলে, নিট জয়েন্টের জন্য, নিট জয়েন্ট দুটোই পড়াবো আজকে রাত 10:30, ঠিক আছে? জয়েন্টের জন্য পড়াবো। চলো, লিভ।